আমরা যেটিকে কৃত্তিবাসী রামায়ণ হিসাবে চিনি, কবি কৃত্তিবাস তার নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী, আর কাশিদাসী মহাভারত ছিল ভারত পাঁচালী। চতুর্দশ শতাব্দীতে পঞ্চদশ শতাব্দীতে বাংলা ভাষা যখন ডালপালা বিস্তার করে ময়ূরের আকার নিয়েছে, তখন প্রচুর সাহিত্য রচিত হয়েছিল যেগুলিকে পাঁচালী কাব্য বলা হয়। এছাড়া সত্যনারায়ণের পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, মনসার পাঁচালী, বিভিন্ন ছোট ছোট পুস্তক হিন্দুদের বাড়িতে বাড়িতে আজও আছে। এগুলির নিয়মিত পাঠ হতো। এছাড়া গ্রামে থাকতো পাঁচালীর দল। এই পাঁচালীর দল বিভিন্ন ধর্মকাহিনী, বিভিন্ন মঙ্গল কাহিনী অভিনয় করে দেখাতো। ঊনবিংশ শতাব্দীতে বেশ খ্যাতি হয়েছিল দাশু রায়ের পাঁচালীর। এতে দাশু রায় স্বয়ং পাঁচালী গীতি রচনা করতেন। তবে তিনি মূলত সেই সময়ের সমাজ ব্যবস্থা, সমাজে নারীদের অবস্থান, বিধবা বিবাহের পক্ষে এইসব নিয়ে তিনি অনেক পাঁচালী গীতি রচনা করেছিলেন। প্রশ্ন হচ্ছে, পাঁচালী কাকে বলে? মহাভারতেরও কথা অমৃত অর্ণবে, পাঁচালী প্রবন্ধে কহে কাশিরাম দেবে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার শব্দকোষে পাঁচালী সম্বন্ধে লিখছেন পাঞ্চাল দেশীয় রীতিতে রচিত গীত বিশেষ। তিনি আরও লিখছেন যে এই পাঁচালী প্রবন্ধ কী প্রকারের ছিল এবং এটি বাংলাতে কিভাবে এলো সেটি আজকের দিনে আর নির্ধারণ করার কোনো উপায় নেই। সংস্কৃতে পাঞ্চালিকা শব্দের অর্থ পুতুল। অনেকের মতে এই পুতুল নাচের জন্য যে নৃত্যগীত লেখা হতো সেইটি হচ্ছে পাঁচালী। এখান থেকে পাঁচালী কথাটি এসেছে। আমার মনে হয় এই ধারণাটিও ঠিক নয়, কারণ নৃত্য, গীত, রাগ ইত্যাদি পুতুল নাচের 5টি অঙ্গ, এই পঞ্চ অঙ্গ থেকে পাঞ্চালিকা কথাটি এসেছে। আবার অনেকে বলেন পাঁচালী এক প্রকার ছন্দ, কিন্তু রামায়ণ, মহাভারত ইত্যাদি অধিকাংশ জায়গায় পয়ার ছন্দে রচিত হয়েছে। এছাড়াও অন্যান্য ছন্দও আছে। দাশু রায়ের পাঁচালী যেমন, সেটি অনেক ক্ষেত্রে দেখা গেছে পয়ার ছন্দ নেই। সুতরাং পাঁচালী কোনো ছন্দও নয়। এই বিষয়ে আমি যা পেলাম যে পাঁচালী এক প্রকার অলঙ্কারের রীতি। বাংলা সাহিত্য চর্চার আদিরূপ হচ্ছে কবিতা, আর কবিতার মধ্যে ছন্দ থাকবে। ছন্দ কাকে বলে সেই ব্যাকরণের কচকচিতে আমি যাব না। ছন্দ হচ্ছে একটা নির্দিষ্ট তাল বা সুর। তাহলে যে রচনার মধ্যে ছন্দ আছে সেটি হচ্ছে কবিতা, আর উন্নত কবিতা হচ্ছে ছন্দের সঙ্গে অলঙ্কার থাকবে। বড় রুচি বড় কবি না কালিদাস বড় কবি, সেইটি পরীক্ষা করার জন্য মহারাজা বিক্রমাদিত্য একটি শুকনো গাছকে দেখিয়ে সেই গাছটি সম্বন্ধে কাব্যরস তৈরি করতে বললেন। শুকনো গাছ নিয়ে কাব্যরস। বড়রুচি অনেক মাথা চুলকে বললেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, আর কালিদাস বললেন নীরস তরুবর পুরত ভাতি। বড়রুচির শুষ্কং কাষ্ঠং কালিদাসের কাব্যে হয়ে গেল নীরস তরুবর। এইটি হচ্ছে অলঙ্কার। অলঙ্কার মানে সোজা বাংলায় গয়নাগাটি। কাব্যে উপযুক্ত শব্দের প্রয়োগ হচ্ছে অলঙ্কার। তো প্রাচীনকালে সংস্কৃত চর্চায় যে যে এলাকা অগ্রণী ভূমিকা নিয়েছিল সেগুলির মধ্যে প্রধান 3টি ছিল গৌড়, বিদর্ভ এবং পাঞ্চাল। গৌড় আজকের দিনের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, ওপার বাংলার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকা। বিদর্ভ আজকের মধ্যপ্রদেশের একটি অংশ, আর পাঞ্চাল উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের হিমালয়ের পাহাড়ি ক্ষেত্র। এখন বিদর্ভ অলঙ্কার রীতি, যেটিকে বৈদর্ভ রীতি বলা হতো, সেখানে অতি সহজ সরল শব্দ, সমাসবিহীন শব্দ, বাহুল্য বর্জিত শব্দ ব্যবহৃত হতো। বিপরীতে গৌড়ীয় রীতিতে একেবারে কঠিন কঠিন শব্দ, সমাসবদ্ধ শব্দই ব্যবহার হতো। পাঞ্চালী রীতি ছিল ঠিক এই দুইয়ের মাঝামাঝি, যার জন্য পাঞ্চালী রীতি এইটি পরবর্তীতে কবি সাহিত্যিকদের বেশ পছন্দের জায়গা ছিল। পরবর্তীকালে যখন বাংলা সাহিত্যের বেশ বিস্তার বিকাশ হয়, তখন বাংলার কবিরা, মিথিলার কবিরা, বিদ্যাপতি, চণ্ডীদাস এরা পাঞ্চালী রীতিটিকে গ্রহণ করে এবং এইভাবে পাঞ্চালী রীতি থেকে পাঁচালী কথাটি আমাদের বাংলায় আসে। যাই হোক, পাঞ্চাল দেশীয় অলঙ্কারের রীতি, সেখান থেকে পাঁচালী কথাটি বাংলায় এসেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে বিশ্বনাথ কবিরাজের লেখা চতুর্দশ শতাব্দীতে রচিত সাহিত্য দর্পণ এর 9ম অধ্যায় পড়ে দেখতে পারেন। এর একটা সুন্দর বাংলা অনুবাদ করেছিলেন বিমলাকান্ত মুখোপাধ্যায়। এই অনুবাদটি ইন্টারনেট আর্কাইভে বিনামূল্যে পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারেন।